একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞানের এই অনলাইন ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটি নাম বলার আগে আমরা একটা ছবি দেখি এবং ছবিতে নির্দেশিত প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করি। তো এই ছবিতে একটি প্রক্রিয়া দেখানো হয়েছে, সেই প্রক্রিয়া হচ্ছে ইনসুলিন তৈরির প্রক্রিয়া। আমরা ইনসুলিন সম্পর্কে একটু ভূমিকা হিসেবে বলে নিতে চাই। ইনসুলিন মানুষের রক্তের মধ্যে যে গ্লুকোজ থাকে, শর্করা থাকে, অর্থাৎ আমরা খাবার যেটা খাই সেই খাবার থেকে পরিপাক হয়ে যে গ্লুকোজ রক্তের সাথে মিশে, সেই গ্লুকোজ বা শর্করার পরিপাকে ইনসুলিন সাহায্য করে। আর এই ইনসুলিনটা তৈরি হয় মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটি গ্রন্থি থেকে, এবং এই গ্রন্থির বিটা সেল থেকে এই ইনসুলিনটা নিঃসৃত হয়। কিন্তু কোনো কারণে যদি এই ইনসুলিন নিঃসরণ কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন রক্তের শর্করা বিপাকে সমস্যা দেখা দেয় এবং মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। এবং এই রোগটির সাথে তোমরা কম বেশি সবাই সুপরিচিত আছো। তখন যাদের শরীরে এই ইনসুলিন তৈরি আশঙ্কাজনকভাবে কমে যায় বা একে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাদের শরীরে তখন বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন আকারে প্রয়োগ করা হয়। তো এই যে বাইরে থেকে ইনসুলিন শরীরে প্রয়োগ করা হবে, এই ইনসুলিনটি আসলে কোথা থেকে পাওয়া যাবে? প্রথম দিকে মানুষ এই ইনসুলিনটি গরু এবং শূকর থেকে সংগ্রহ করত, কিন্তু এই গরু এবং শূকর থেকে যে পরিমাণে ইনসুলিন পাওয়া যায় সেটা খুবই নগণ্য। সারা বিশ্বে যে পরিমাণ ডায়াবেটিস রোগী আছে তাদের চাহিদার তুলনায় এটা খুবই অপ্রতুল। এছাড়া শূকর থেকে ইনসুলিন সংগ্রহ করার ক্ষেত্রে কিছু কিছু ধর্মীয় বাধা আছে, সে কারণেও এই পদ্ধতিটি অনেক প্রাচীন এবং এটা চাহিদার তুলনায় অপ্রতুল। সে কারণে বিজ্ঞানীরা চিন্তা করলেন যে একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে ইনসুলিন তৈরি করা যায়। তো এই চিত্রে ইনসুলিন তৈরির একটি প্রক্রিয়া দেখানো হয়েছে, যেখানে মানুষের দেহে ইনসুলিন তৈরির জন্য যে জিনটি দায়ী, সেই জিন তথা ডিএনএকে সংগ্রহ করা হয় বা আলাদাভাবে তৈরি করা হয় বা মানব দেহ থেকে বের করা হয়। তো সেই ইনসুলিন তৈরিকারী জিনটি আমাদের কাঙ্ক্ষিত জিন। এই জিনটি আরেকটি ডিএনএর সাথে, এই ডিএনএটাকে আমরা বলছি বাহক ডিএনএ, যেটা ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তো এই বাহক ডিএনএর একটা নির্দিষ্ট, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি গোলাকার। এই বাহক ডিএনএর একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলা হয় এবং এই কেটে ফেলা অংশে ইনসুলিন তৈরিকারী জিনটি জুড়ে দেওয়া হয়। তাহলে একটি ব্যাকটেরিয়ার একটি জিন এবং মানব দেহের ইনসুলিন তৈরিকারী একটি জিন, দুটো জিন বা দুটো ডিএনএ, ভিন্ন প্রজাতির দুটো ডিএনএ একসাথে হয়ে একটি সংকর ডিএনএ সৃষ্টি হয়েছে। এবং এই সংকর ডিএনএটাকে তখন বলা হয় সাধারণত, আচ্ছা নামটা আমরা একটু পরে বলছি। তো এই সংকর ডিএনএটা তখন আবার আরেকটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয়। তো ব্যাকটেরিয়ার মধ্যে এই সংকর ডিএনএটি প্রবেশ করানোর পর এই বাহক ডিএনএ থেকে ইনসুলিন তৈরিকারী জিনটি ব্যাকটেরিয়ার মূল ডিএনএর সাথে সংযুক্ত হয়ে সেখানে ইনসুলিন তৈরি করে থাকে। এবং এই ইনসুলিন পরবর্তীতে ব্যাকটেরিয়া থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কারণ একটি ইকোলাই ব্যাকটেরিয়া থেকে সাধারণত অনেক পরিমাণ ইনসুলিন, প্রায় একটি থেকে প্রায় 10 লাখ অণুর মতো ইনসুলিন পাওয়া যায়। একটি ব্যাকটেরিয়াম থেকে প্রায় 10 লাখ অণু ইনসুলিন পাওয়া যায়। এবং এই ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করে, যে কারণে ব্যাকটেরিয়ার মধ্যে ইনসুলিন প্রোডাকশনটা অনেক অর্থকরী এবং সহায়ক। তো এই যে মানুষের ইনসুলিন তৈরিকারী জিন এবং একটি বাহক ডিএনএ বা বাহক জিন একসাথে সংযুক্ত করে যে সংকর
জিনটি তৈরি করা হলো বা সংকর ডিএনএটি তৈরি করা হলো, এই সংকর ডিএনএটাকে তখন বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তো এই রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করে সেখান থেকে কাঙ্ক্ষিত ফল অর্থাৎ ইনসুলিন তৈরি করার যে পদ্ধতি, তো এই পদ্ধতিকে বা এই প্রযুক্তিকে আমরা সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হিসেবে আখ্যায়িত করে থাকি। তো আজকে আমাদের এই একাদশ অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ কি বা এর সংজ্ঞা, রিকম্বিনেন্ট ডিএনএর পদ্ধতির ধারাবাহিক কৌশল এবং রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির গুরুত্ব। প্রথমে রিকম্বিনেন্ট ডিএনএ কি, একটু আগে আমরা ইনসুলিন তৈরি পদ্ধতি ব্যাখ্যা করার সময় দেখেছি যে একটি কাঙ্ক্ষিত জিন অর্থাৎ ইনসুলিন তৈরিকারী জিনটি হচ্ছে একটি সুনির্দিষ্ট এবং কাঙ্ক্ষিত জিন, সেই জিনটির সাথে অপর একটি বাহক জিন বা ব্যাকটেরিয়া থেকে সংগৃহীত একটি বাহক জিন জুড়ে দিয়ে একটি সংকর ডিএনএ বা একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়েছে। তো তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি যে জিন প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো সুনির্দিষ্ট ডিএনএ বা জিন, যেটাকে আমরা কাঙ্ক্ষিত জিন বলে থাকি, তো এই সুনির্দিষ্ট বা কাঙ্ক্ষিত ডিএনএ অন্য একটি বাহক ডিএনএর সাথে সংযুক্ত করে অন্য কোনো জীবকোষে সেই সংকর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএকে প্রবেশ করিয়ে সেখান থেকে কাঙ্ক্ষিত ফল লাভ করার যে প্রযুক্তি, সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পৃথিবীতে 1970-এর দশকে সূত্রপাত হয় এবং এরই মধ্যে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি থেকে আমরা ফল লাভ করা শুরু করেছি। এবং সর্বপ্রথম 1972 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পল বার্গ নামক একজন বিজ্ঞানী রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করতে সক্ষম হন। এখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম যে ধাপ সেটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। বাহক নির্বাচন, কাঙ্ক্ষিত ডিএনএ ও বাহক ডিএনএ নির্দিষ্ট স্থানে কর্তন এবং এই কাঙ্ক্ষিত ডিএনএ ও বাহক ডিএনএ পরস্পর জোড়া দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ অণু সৃষ্টি, রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে পোষক কোষে প্রবেশকরণ, পোষক কোষে রিকম্বিনেন্ট ডিএনএ অণুর বহিঃপ্রকাশ মূল্যায়ন বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ মূল্যায়ন এবং সর্বশেষ রিকম্বিনেন্ট ডিএনএকে কাঙ্ক্ষিত জীবে প্রতিস্থাপন এবং এই প্রতিস্থাপনের মাধ্যমে ট্রান্সজেনিক জীবের মূল্যায়ন। তো এখন আমরা ধারাবাহিকভাবে এই পদ্ধতি প্রক্রিয়াগুলোকে আলোচনা করব। তো রিকম্বিনেন্ট ডিএনএর প্রথম যে ধাপ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রথম যে ধাপ সেটি হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। অর্থাৎ আমরা যে বৈশিষ্ট্যটি অর্জন করতে চাই সেই বৈশিষ্ট্যটির জন্য দায়ী যে ডিএনএ বা জিন, সেটি কোন জীবের মধ্যে আছে সেই জীবটি নির্বাচন করতে হবে এবং সেই জীবের মধ্যে থেকে সেই কাঙ্ক্ষিত ডিএনএটা আহরণ করতে হবে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে প্রথমে সেই কাঙ্ক্ষিত জীবের সমস্ত ডিএনএকেই কিন্তু আহরণ করতে হয়, কারণ সমস্ত ডিএনএর মধ্যে একটা ছোট্ট অংশ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ। তো প্রথমে যেটা করা হয়, লাইটিক এনজাইমের সাহায্যে ওই কাঙ্ক্ষিত ডিএনএটাকে পৃথক করে কাঙ্ক্ষিত জীব থেকে সম্পূর্ণ ডিএনএ, কাঙ্ক্ষিত জীবের সম্পূর্ণ ডিএনএকে পৃথক করে নেওয়া হয় লাইটিক এনজাইমের সাহায্যে এবং এভাবে সম্পূর্ণ ডিএনএ পৃথক করার পর সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে সেন্ট্রিফিউজ করে ডিএনএ ব্যান্ড আকারে সেখান থেকে ডিএনএটা পৃথক করা হয়। কারণ ওই কোষ, কাঙ্ক্ষিত জীবের কোষটাকে যদি লাইটিক এনজাইমের সাহায্যে গলিয়ে দেওয়া হয়, সেখানে ডিএনএর পাশাপাশি কোষের অন্যান্য উপাদানগুলো বা অন্যান্য কোষ অঙ্গাণুগুলো থাকে, তখন এই অঙ্গাণুগুলোকে একটি
মেশিনের সাহায্যে, আমরা মেশিনটা দেখছি যে এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন। এখানে এই মেশিনের মধ্যে নির্দিষ্ট রোটেশন বা ঘূর্ণনের মাধ্যমে কোষের বিভিন্ন উপাদানকে পৃথক করা হয়, অর্থাৎ এক একটি ঘূর্ণন হারে, যেটাকে আরপিএম বলা হয়, সে তোমরা হয়তো উচ্চতর ক্লাসে গেলে এটা নিয়ে জানতে পারবে। তো এই এক একটি কোষের অঙ্গাণু এক এক আরপিএমে তলানি পড়ে। তো এই সাধারণত ডিএনএও একটি নির্দিষ্ট রোটেশনে তলানি পড়ে। তলানি পড়ার পর সেই তলানিপ্রাপ্ত ডিএনএকে পরবর্তীতে বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে ট্রিট করে সে ডিএনএটাকে পরিশুদ্ধ করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে নির্দিষ্ট এনজাইম প্রয়োগ করে পুরো ডিএনএ থেকে, অর্থাৎ কাঙ্ক্ষিত জীবের সম্পূর্ণ ডিএনএ থেকে শুধুমাত্র যে অংশটুকু আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য লাভের জন্য ব্যবহার করব, সেই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য লাভের জন্য কাঙ্ক্ষিত ডিএনএটি পৃথক করা হবে। তো দ্বিতীয় ধাপ যেটি হচ্ছে বাহক ডিএনএ নির্বাচন, অর্থাৎ এই কাঙ্ক্ষিত ডিএনএকে কোনো একটি পোষক কোষে প্রবেশ করানোর জন্য একটি বাহক লাগবে। অর্থাৎ আমরা এমন না যে আমরা হাতে ধরে ওই কাঙ্ক্ষিত ডিএনএকে কোনো একটি পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিতে পারবো। এটাকে আরেকটি প্যাসেঞ্জার ডিএনএ বা বাহক ডিএনএর সাথে জোড়া দিয়ে পোষক কোষের মধ্যে প্রবেশ করাতে হবে। তো এই প্যাসেঞ্জার ডিএনএ বা বাহক ডিএনএ সাধারণত বিভিন্ন জীবে থাকে। তার মধ্যে ইস্ট এবং ব্যাকটেরিয়াতে যে বাহক ডিএনএটা থাকে সেটাকে আমরা সাধারণভাবে প্লাজমিড নামে অভিহিত করে থাকি। তো এই প্লাজমিড আর বাহক ডিএনএর ইংরেজি একটি নাম আছে যেটি হচ্ছে ভেক্টর, অর্থাৎ ভেক্টরের আরেকটি নাম হচ্ছে, বাংলা প্রতিশব্দ হচ্ছে বাহক ডিএনএ। তো এই বাহক ডিএনএটা ব্যাকটেরিয়া ও ইস্ট কোষে থাকে এবং এই যেটাকে প্লাজমিড নামে অভিহিত করা হয় এবং এটি সাধারণত ব্যাকটেরিয়ার মূল ডিএনএর বাইরে সাইটোপ্লাজমিক ডিএনএ, অর্থাৎ এবং এই ডিএনএটা গোলাকার, ক্ষুদ্র অপেক্ষাকৃত গোলাকার এবং বৃত্তাকার এবং অবশ্যই এটা দ্বিসূত্রক এবং এটি সাধারণত ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম বহির্ভূত যে ডিএনএ বা সাইটোপ্লাজমিক ডিএনএ সেটাকে বলা হয়। তাহলে এই হচ্ছে ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম বা মূল ডিএনএ। আর এর পাশাপাশি এরকম সার্কুলার কিছু একাধিক সার্কুলার ডিএনএ বা গোলাকৃতির ডিএনএ থাকে এবং এগুলোকে বলা হচ্ছে প্লাজমিড বা ভেক্টর। তো এগুলো ব্যাকটেরিয়া থেকে পৃথক করা হয়। তো এখন বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে সাধারণত যে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে প্লাজমিড বা ভেক্টর হিসেবে ব্যবহার করা হবে, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে প্লাজমিডগুলো, যেসব ব্যাকটেরিয়া প্লাজমিডগুলোকে ভেক্টর বা বাহক হিসেবে ব্যবহার করা হবে, সেগুলোর মধ্যে আছে ইকোলাই অর্থাৎ এসিডিসিয়া কোলাই এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। এই দুই প্রজাতির ব্যাকটেরিয়া প্লাজমিডকে বেশি ব্যবহার করা হয় ভেক্টর হিসেবে। এছাড়া কিছু কিছু সিনথেটিক বা কৃত্রিম ভেক্টর আছে যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। আর ইস্টের মধ্যে এক ধরনের ভেক্টর আছে, আর আরেক ধরনের ভেক্টর খুব ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে PUC19। এটি একটি বিশেষত্ব হচ্ছে এর মধ্যে দুটো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে, তার মধ্যে একটি হচ্ছে এমপিসিলিন নামক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন এবং এটি কি কাজে লাগবে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনটি। তো এইভাবে বাহকটা নির্বাচন করার পর বাহক কোষ থেকে ব্যাকটেরিয়া থেকে বাহক ডিএনএটাকে পৃথক করে নেওয়া হয়। এছাড়া ভেক্টর হিসেবে অনেক সময় ভাইরাসের ডিএনএটাকেও ব্যবহার করা হয়। তো তৃতীয় ধাপ হচ্ছে কাঙ্ক্ষিত জিন ও বাহক ডিএনএকে নির্দিষ্ট স্থানে কর্তন। এখন আমরা দেখেছি যে ইনসুলিন তৈরির পদ্ধতির মধ্যে বাহক ডিএনএ একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলে দেওয়া হয় এবং ওই অংশে কাঙ্ক্ষিত ডিএনএটাকে জুড়ে দেওয়া হয়। তো তাহলে এই কাজটা করার জন্য এমন না যে তুমি কাঁচি দিয়ে কচকচ করে কেটে ফেলবে, এখানে সে সুবিধা নেই, কারণ ডিএনএ হচ্ছে আণুবীক্ষণিক। তো এই জন্য একটা এনজাইম, ডিএনএ কাটার জন্য একটা এনজাইম ব্যবহার করা হয়।
তো সে ডিএনএ কাটার জন্য যে এনজাইমগুলো ব্যবহার করা হয় সেগুলো আবার বিভিন্ন রকমের আছে, এবং এই ডিএনএ সেগুলো সাধারণত 3 ধরনের। আমরা আলোচনা সুবিধার জন্য বলি। একটি হচ্ছে এক্সোনিউক্লিয়েজ এনজাইম, আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক, এবং এই এক্সোনিউক্লিয়েজ এনজাইম ডিএনএকে এক প্রান্ত থেকে কাটবে, যে কোনো প্রান্ত থেকে কাটবে। এবং আরেকটি হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। এই এনজাইমের বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিএনএকে মাঝামাঝি যে কোনো স্থান থেকে কাটবে। আর আরেকটা বিশেষ ধরনের এন্ডোনিউক্লিয়েজ এনজাইম আছে, সেটি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, সেটাকে সংক্ষেপে আরই বলা হয়। এবং এই আরইটাই মূলত এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহৃত হয়, কারণ এই আরই এনজাইম কিন্তু একটা না, অর্থাৎ একটি সুনির্দিষ্ট বা কাঙ্ক্ষিত ডিএনএর কাটে এরকম, বা একটি ডিএনএকে কাটবে এক এক রকম রেস্ট্রিকশন নিউক্লিয়াস এনজাইম। তো এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ডিএনএকে তাদের অনুক্রম দেখে কাটে, অর্থাৎ একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ডিএনএর একটি সুনির্দিষ্ট অনুক্রমকেই শুধু কাটবে। তো সে কারণে এক একটা কাঙ্ক্ষিত ডিএনএর জন্য এক একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম নির্দিষ্ট। তো এরকম বিভিন্ন রকমের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আছে, যেমন HIN3, BL, BAL31, এরকম অনেকগুলো নাম আছে যেগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম হিসেবে ব্যবহার করা হয়। তো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ব্যবহার করে যে কাঙ্ক্ষিত ডিএনএটা আমরা পাচ্ছি সেটার নির্দিষ্ট স্থানে কর্তন করা হয়। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এটা কাঙ্ক্ষিত যদি ডিএনএ হয়, এই দুই প্রান্তটা একটু কি, এইগুলোকে বলা হয় ব্লান্ট প্রান্ত বা ভোঁতা প্রান্ত। তো এইখানে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ব্যবহার করে এই, এবং এইখানে আসলে এইখানে কাটে না, এটা পুরোটা অনেক বড় একটা ডিএনএ। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ওই বড় ডিএনএ কে কেটে এরকম একটা অংশে পরিণত করে, এবং এই অংশের মধ্যে পরবর্তীতে আবার নির্দিষ্ট এনজাইম প্রয়োগ করে এই দুই প্রান্তকে এরকম স্টিকি বা আঠালো প্রান্ত করে নেওয়া হয়। এবং একইভাবে যে বাহক ডিএনএ আছে, বাহক ডিএনএকেও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম প্রয়োগ করে মাঝামাঝি স্থানে এরকম স্টিকি প্রান্ত করে নেওয়া হয় ব্লান্ট প্রান্ত থেকে। এবং এই স্টিকি প্রান্ত করে নেওয়ার কারণ হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ এবং বাহক ডিএনএ যাতে দুটো খাঁজে খাঁজে মিলে, অর্থাৎ এখানে অবশ্য এটা একটা রৈখিক চিত্র, এখানে ক্ষারক অনুক্রমগুলো দেখানো হয়নি, অর্থাৎ এখানকার সম্পূরক ক্ষারক জোড়গুলো ক্ষারক জোড়গুলো সম্পূরক, যে কারণে এটা এটার সাথে জোর বাঁধবে, এবং এটা এই অঞ্চলটা এই অঞ্চলের সাথে জোর বাঁধবে। তো এইভাবে এভাবে দুটো ডিএনএ অণু জোড়া দেওয়া হয়। তো এই কাজের জন্য যে এনজাইমগুলো ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, এবং এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ ও বাহক ডিএনএকে নির্দিষ্ট স্থানে কর্তন করে কাটা হয়, এবং কাটা প্রান্তটা স্টিকি করে নেওয়া হয়, অর্থাৎ ব্লান্ট প্রান্ত থেকে স্টিকি প্রান্ত, অর্থাৎ ব্লান্ট BLUNT ব্লান্ট, এবং স্টিকি STICKY। তো এবং এই স্টিকি প্রান্তগুলো সাধারণত 4 থেকে 6 জোড়া ক্ষারক জোড় বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ ডিএনএ প্রান্তের 4 থেকে 6 জোড়া ক্ষারক প্রান্তের প্রান্ত থেকে 4 থেকে 6 জোড়া ক্ষারক ডিএনএ ক্ষারককে নিউক্লিওটাইডকে কেটে ফেলে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এইখানে খালি, এটা এক সূত্রক, এই যেখানে খালি সেই খালি অংশটা হচ্ছে 4 থেকে 6 জোড়া নিউক্লিওটাইড অনুক্রম। এই 4 থেকে 6 জোড়া নিউক্লিওটাইড অনুক্রম কেটে এটাকে স্টিকি প্রান্ত করা হয়েছে, ঠিক একইভাবে এখানে, একইভাবে এখানে, এবং একইভাবে এখানে। তো এই স্টিকি প্রান্ত করে নেওয়ার কারণ তোমাদেরকে একটু আগে বলেছি যে যাতে দুটো প্রান্ত বাহক ডিএনএ এবং কাঙ্ক্ষিত ডিএনএ দুটো প্রান্ত যাতে পরস্পর জোড়া লাগে, সেই জন্য এটাকে স্টিকি প্রান্ত করে নেওয়া হয়। তো এবং এই জোড়া লাগার প্রক্রিয়াটা তোমরা ডিএনএ এর গঠন থেকে জেনেছো, যে আমি বলেছি এখানে যে সম্পূরক ক্ষারক জোড় থাকবে, এখানের ক্ষারক জোড়গুলো এই জায়গার ক্ষারক জোড়গুলো পরস্পর সম্পূরক হবে,
এখানকার ক্ষারক জোড়গুলো এখানকার ক্ষারক জোড়ের সাথে সম্পর্ক হবে, যে কারণে এই যে এখানে যেমন এখানে আছে এটা এই টির সাথে জোড় বাঁধবে, এটা এই টির সাথে জোড় বাঁধবে, এই টিটা এর সাথে জোড় বাঁধবে, টিটা এর সাথে জোড় বাঁধবে এবং সি জি এর সাথে। ঠিক একইভাবে তোমরা ডিএনএ এর মৌলিক গঠন সম্পর্কে জানার সময় তোমরা জানো যে জি সব সময় দুটো সূত্রের মধ্যে, দুটো সম্পূরক সূত্রের একটির গুয়ানিন আর একটির সাইটোসিনের সাথে জোড় বাঁধে এবং এডেনিন থাইমিনের সাথে জোড় বাঁধবে এবং ভাইস ভার্সা। তো এভাবে কর্তন করে নেওয়ার পর দুটো কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড এবং বাহক ডিএনএ খণ্ডকে পরস্পর জোড়া দেওয়া হয়। এই যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড আর এটা হচ্ছে বাহক ডিএনএ খণ্ড, এটাকে জোড়া দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ বা সংকর ডিএনএ সৃষ্টি করা হয়। তো এই ক্ষেত্রে জোড়া দেওয়ার জন্য একটা এনজাইম ব্যবহার করে, সেটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। অর্থাৎ লাইগেজ এনজাইম মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ এবং ভেক্টর ডিএনএ একসাথে রেখে দিলে তারা পরস্পর জোড়বদ্ধ হয়ে এরকম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে যাবে। তো একটু আগে বলেছি যে লাইগেজ এনজাইম প্রয়োগ করবে এবং তারা পরস্পর জোড়া লেগে এরকম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে যাবে এবং এই সংকর ডিএনএটাকেই বলা হচ্ছে মূলত রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হওয়ার পর কাজটা কিন্তু শেষ হয়ে যায়নি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ থেকে আমাদের কাঙ্ক্ষিত ফল লাভ করা। তো এই কাঙ্ক্ষিত ফল লাভ করার জন্য রিকম্বিনেন্ট ডিএনএকে তখন পোষক কোষে প্রবেশ করাতে হবে। তো পোষক কোষে প্রবেশ করানোর জন্য করিয়ে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে সেখানে রিকম্বিনেন্ট ডিএনএ অণুটাকে কোনো একটি ব্যাকটেরিয়ার মধ্যেই সাধারণত প্রবেশ করানো। অর্থাৎ এক্ষেত্রে আরেকটি বিষয় তোমাদের জেনে রাখা ভালো, যে ব্যাকটেরিয়া থেকে সাধারণত বাহক ডিএনএটা সংগ্রহ করা হয়, তো রিকম্বিনেন্ট ডিএনএটা সাধারণত ওই ব্যাকটেরিয়ার মধ্যেই প্রবেশ করানো হয়। এটার কারণ হচ্ছে ওই ব্যাকটেরিয়ার মধ্যেই ওই রিকম্বিনেন্ট ডিএনএটা সহজে সারভাইভ করতে পারবে এবং ওই ব্যাকটেরিয়ার মূল ডিএনএর সাথে কাঙ্ক্ষিত ডিএনএটা বাহক ডিএনএ থেকে স্থানান্তরিত হতে পারবে। তো এই পর্যায়ে রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে পোষক কোষে প্রবেশ করিয়ে সংখ্যা বৃদ্ধি করানো হয়। প্রবেশ করানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটি হচ্ছে মাইক্রো ইনজেকশন পদ্ধতি। মাইক্রো ইনজেকশন পদ্ধতির ছাড়াও আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড মাধ্যমে যুক্ত করে যদি চাপ প্রয়োগ করা হয় একটি মাধ্যমে, তাহলে ব্যাকটেরিয়া সহজেই প্লাজমিড গ্রহণ করবে। এছাড়া এই পদ্ধতি ছাড়া মাইক্রো ইনজেকশন পদ্ধতির মাধ্যমেও এটা করা যায়। এছাড়া আরও একটি পদ্ধতি, সেটার নাম হচ্ছে ইলেকট্রোপোরেশন পদ্ধতি। এর ক্ষেত্রে বৈদ্যুতিক প্রবাহ চালনা করা হয়। এইভাবে এই যে পোষক কোষটা যে নতুন একটি ডিএনএ গ্রহণ করলো, অর্থাৎ একটি সংকর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করলো, তাহলে এই অরিজিনাল যে ব্যাকটেরিয়া ছিল সেই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে এই সংকর ডিএনএটা মিশ্রিত হয়ে বা সংযুক্ত হয়ে এই ব্যাকটেরিয়াকে রূপান্তর করে ফেললো। এই জন্য রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে তখন বলা হয় ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। তো এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া পরবর্তীতে আমাদেরকে কাঙ্ক্ষিত ফল প্রদান করবে, অথবা এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া থেকে আবার রিকম্বিনেন্ট ডিএনএটা আবার আলাদাভাবে সংগ্রহ করে অন্য একটি পোষক কোষে স্থানান্তর করা হবে। তো ইনসুলিন তৈরির ক্ষেত্রে আমরা দেখেছি যে এই রিকম্বিনেন্ট ডিএনএটা পোষক কোষে প্রবেশ করানোর পরই সেখানেই কিন্তু ইনসুলিনটা তৈরি হয়। অন্য কোনো জীবের মধ্যে আবার রিকম্বিনেন্ট ডিএনএ অণুটি প্রবেশ করাতে হয় না। তো এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া পাওয়ার পর সেখানে আরেকটি উপযুক্ত আবাদ মাধ্যমে এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াগুলোকে আবাদ করে সেখানে সংখ্যা বৃদ্ধি করা হয়। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ যখন পোষক কোষে প্রবেশ করানো হবে তখন একটা কিছু ঘটনা ঘটে, অর্থাৎ পোষক কোষের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএর অনেকগুলো কপি একটা পোষক বিশিষ্ট একটা মাধ্যমে রেখে দিলে সেখানে সবগুলো পোষক কোষ কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করবে না। কিছু পোষক কোষ রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করবে, কিছু পোষক কোষ রিকম্বিনেন্ট ডিএনএ
গ্রহণ করবে না। তো এই এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যেসব পোষক কোষ রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করেছে তাদেরকে পৃথক করা বা তাদেরকে চিহ্নিত করা। এই কাজটি করার জন্য একটি প্রযুক্তি ব্যবহার করা হয়। সাধারণত বাহক ডিএনএ মধ্যে আমরা আগে বলেছি PUC19 এর মধ্যে দুটো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে, একটি এমপিসিলিন আর একটি হচ্ছে ল্যাক জিন। তো এই এমপিসিলিন প্রতিরোধী জিনটা এই জায়গায় অংশটুকু কেটে ফেলে দেওয়া হয় এবং এখানে শুধু কাঙ্ক্ষিত জিনটি, তখন কাঙ্ক্ষিত জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি এখানে জড়িয়ে দেওয়া হয়। তাহলে যেটা হবে, এই কাঙ্ক্ষিত ডিএনএ সমৃদ্ধ এই বাহক ডিএনএটি যেটা থেকে এমপিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক, এমপিসিলিন প্রতিরোধী জিনটি ফেলে দেওয়া হয়েছে, তখন এই রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়া যদি ওই এমপিসিলিন মাধ্যমে জন্মানো হয় তাহলে এমপিসিলিন মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াটি জন্মাতে পারবে না। কিন্তু অর্থাৎ যেসব ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করেছে সেসব ব্যাকটেরিয়া এমপিসিলিন মাধ্যমে জন্মাতে পারবে না, এবং যেসব ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করেনি তারাই কেবল এমপিসিলিন মাধ্যমে জন্মাতে পারবে। তো এই বৈশিষ্ট্যের মাধ্যমে পরবর্তীতে বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে পরবর্তীতে আরেকটি প্রযুক্তি ব্যবহার করে এই রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে চিহ্নিত করা হয়। সেটা হচ্ছে প্রথমে কিছু ব্যাকটেরিয়া একটা মাধ্যম দেওয়া হয় যেখানে শুধু এমপিসিলিন প্রতিরোধী জিন থাকে, এমপিসিলিন মাধ্যম থাকে, আরেকটি মাধ্যম থাকে ল্যাক জেড মাধ্যম। তো এমপিসিলিন মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, কিন্তু যেসব ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করে নাই তারা বেঁচে থাকবে, এবং এই মারা যাওয়া এবং বেঁচে থাকা ব্যাকটেরিয়াগুলো পৃথক পৃথক কলোনি গঠন করবে। অর্থাৎ যে এই মাধ্যমে যে জায়গায় রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করেনি এরকম ব্যাকটেরিয়াগুলো কলোনি গঠন করেছে, আর ল্যাক জিন মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকবে। পক্ষান্তরে রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করে না এরকম ব্যাকটেরিয়াও বেঁচে থাকবে। তো তাহলে সেখানেও রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করে না এরকম ব্যাকটেরিয়াগুলো কলোনি তৈরি করবে, আবার রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করেছে এরকম ব্যাকটেরিয়াগুলো কলোনি তৈরি করবে। তো দুটো কলোনির অবস্থান দেখে রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াগুলোকে আলাদা করা হবে। তো এই আলাদা করার পর রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়া যখন আমরা আলাদা করে ফেলতে পারবো, অর্থাৎ আমরা আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করতে পেরেছি এটা নিশ্চিত হওয়া যাবে, তখন এই ব্যাকটেরিয়া থেকে রিকম্বিনেন্ট ডিএনএটা সাধারণত সংগ্রহ করে তখন আমাদের কাঙ্ক্ষিত যে জীবের মধ্যে আমরা কাঙ্ক্ষিত ফলটা লাভ করতে চাই সেই কাঙ্ক্ষিত জীবে এই রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করানো হয়, অথবা সেই রিকম্বিনেন্ট ডিএনএ বিশিষ্ট পোষক কোষ থেকেই অনেক সময় যেমন ইনসুলিন আহরণ করা হয়, তো সেই ইনসুলিনটাও আহরণ করা হয়। তো আমরা যখন তৃতীয় একটি জীবে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটাকে বা রিকম্বিনেন্ট ডিএনএটার থেকে ফল লাভ করতে চাইব, তখন এই তৃতীয় জীবে বা কাঙ্ক্ষিত জীবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রতিস্থাপন করব, এবং এই প্রতিস্থাপনের জন্য নানাবিধ পদ্ধতি আছে। তার মধ্যে একটি হচ্ছে মাইক্রো ইনজেকশন, ম্যাজিক বুলেট, জেনেগাম, ইলেকট্রোপোরেশন, ব্যাকটেরিয়া ইনফেকশন, টিস্যু কালচার প্রভৃতি। তো এভাবে কাঙ্ক্ষিত জীবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করিয়ে সেখান থেকে নির্দিষ্ট ফল লাভ করা হয়, এবং এই কাঙ্ক্ষিত জীবে রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করানোর ফলে সেই জীবটিও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তখন এই পরিবর্তিত রিকম্বিনেন্ট ডিএনএ বিশিষ্ট এই পরিবর্তিত জীবটি, সেটা উদ্ভিদ বা প্রাণী, সেটিকে তখন বলা হবে ট্রান্সজেনিক জীব। তো এই ট্রান্সজেনিক জীব থেকে যে প্রোডাক্টগুলো বা উৎপাদকগুলো আমরা পাবো সেই প্রোডাক্টগুলোকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড
প্রোডাক্ট, বা সেগুলো যদি খাদ্যদ্রব্য হয় সেগুলোকে বলা হয় জিএমও বা জিএম ফুড বা জেনেটিক্যালি মডিফাইড ফুড। আর সেই উদ্ভিদ বা প্রাণীটিকে এটা যেমন ট্রান্সজেনিক জীবও বলা হয়, আবার সেগুলোকে জিএমও জীবও বলা হয়, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমও বলা হয়। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ যখন কাঙ্ক্ষিত জীবে প্রবেশ করানো হবে এবং কাঙ্ক্ষিত জীব ওই রিকম্বিনেন্ট ডিএনএ মাধ্যমে পরিবর্তিত হয়ে নতুন একটি জীবে বা সেটা উদ্ভিদ হোক বা প্রাণীতে পরিণত হবে, তখন সেটাকে ট্রান্সজেনিক জীব যেমন বলা হবে তেমনি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমও বলা হবে। এই ট্রান্সজেনিক এবং জিএমও থেকে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেই প্রোডাক্টটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট, বা খাদ্যদ্রব্য যদি হয় সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ফুড। তো এই মোটামুটি 7টা ধাপের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ফল লাভ করা হয়, এবং এই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখন আমরা এক নজরে পুরো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটি দেখি। যে সেটা এখানে উদ্ভিদ কোষ দেখানো হয়েছে, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ হোক, সেখান থেকে কাঙ্ক্ষিত ডিএনএ সংগ্রহ করা হয়। ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড বা বাহক ডিএনএ সংগ্রহ করা হয়। এরপর দুটো ডিএনএকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়, এবং দুটো ডিএনএর বাহক ডিএনএর মধ্যে দুই প্রান্তে দুটি স্টিকি প্রান্ত এবং কাঙ্ক্ষিত ডিএনএর মধ্যে দুই প্রান্তে দুটি স্টিকি প্রান্ত সৃষ্টি করা হয়, এবং লাইগেজ এনজাইমের সাহায্যে কাঙ্ক্ষিত ডিএনএ এবং বাহক ডিএনএকে জোর দিয়ে সংকর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। সেই রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানো হয়, পোষক কোষে প্রবেশ করিয়ে সংখ্যা বৃদ্ধি করা হয় পোষক কোষের, এবং এই পোষক কোষগুলোর মধ্যে যেগুলো রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করেছে সেগুলোকে নির্বাচন করা হয়। তো এই নির্বাচন করার পর রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী জীবগুলো থেকে কাঙ্ক্ষিত ফল লাভ করা হয়, অথবা রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী জীব তথা ব্যাকটেরিয়া থেকে রিকম্বিনেন্ট ডিএনএটা সংগ্রহ করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত জীবে রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করানো হয়, এবং কাঙ্ক্ষিত জীবকে পরিবর্তিত করে ট্রান্সজেনিক জীবে রূপান্তর করা হয়, এবং এই ট্রান্সজেনিক জীব থেকে আমাদের জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট আমরা সংগ্রহ করে থাকি। এই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখন আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্বগুলো সংক্ষেপে আলোচনা করব। প্রথম হচ্ছে কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার অনেক ব্যাপক। তার মধ্যে একটি হচ্ছে অধিক ফলন। কোনো একটি বন্য জাতের জিন, অর্থাৎ যে বন্য জাতগুলো সাধারণত আমাদের স্বাভাবিক পরিবেশে বা স্বাভাবিক যে জমি সে জমিতে জন্মায় না, কিন্তু সেগুলোর কিছু ভালো বৈশিষ্ট্য আছে। তো সে ভালো বৈশিষ্ট্যের মধ্যে একটি যদি হয় যে বেশি ফলন দেয়, কিন্তু আমাদের স্বাভাবিক জমিতে যেসব ফসলগুলো আমরা চাষ করি সেগুলো হয়তো সহজে জন্মায় কিন্তু ফলনের পরিমাণ অপেক্ষাকৃত কম, তখন এই আমাদের কাল্টিভেটেড, এগুলোকে বলা হয় কাল্টিভেটেড প্ল্যান্টস। এই কাল্টিভেটেড উদ্ভিদগুলোর মধ্যে বন্য জাতের অধিক ফলন দানকারী জিন বা ডিএনএকে জুড়ে দিয়ে সে কাল্টিভেটেড উদ্ভিদ থেকে অধিক ফলন পাওয়া যায়। এভাবে যে ফলনগুলো উদ্ভিদগুলো পাওয়া যায় তাদেরকে বলে উচ্চ ফলনশীল জাত, বা আমরা যেটাকে হাইব্রিড বলে থাকি, হাই ইল্ডিং ভ্যারাইটি। এই হাই ইল্ডিং ভ্যারাইটি জাত উদ্ভাবন করা হয়। আরেকটি জাত হচ্ছে রোগ প্রতিরোধী জাত। বিভিন্ন রকমের রোগ উদ্ভিদ সাধারণত ছত্রাক, ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা এবং কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়। তো এই ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস ও কীটপতঙ্গ দমন করার জন্য সাধারণত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তথা ফাঙ্গিসাইড, ব্যাকটেরিওসাইড সহ নানা রকম রাসায়নিক পদার্থ ছিটানো হয় বা প্রয়োগ করা হয়। এতে আমাদের পরিবেশের যথেষ্ট ক্ষতি হয়, জলজ পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ, বায়ু, মাটি অনেক ক্ষতি হয়। তখন এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এইসব জীবাণু
তো আলুর মধ্যে আলুর একটা ফাইটোপথেরা ইনফেস্টেন্স নামক একটা ছত্রাকের দ্বারা একটা রোগ হয়ে থাকে, এই রোগটা খুব ব্যাপক। তো এই অসমোটিন নামে একটি জিন আছে, এই অসমোটিন জিনটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আলুতে অনুপ্রবেশ করিয়ে এই ফাইটোপথেরা ইনফেস্টেন্স নামক ছত্রাকটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। অর্থাৎ ফাইটোপথেরা ইনফেস্টেন্স দ্বারা আলু আর আক্রান্ত হয় না, বা এটা ফাইটোপথেরা ইনফেস্টেন্সকে রোধ করার জন্য কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করার প্রয়োজন হয় না। আলু থেকেই এই অসমোটিন জিন এমন একটি পদার্থ নিঃসরণ করে যেটা ফাইটোপথেরা ইনফেস্টেন্স তাতে মারা যায়। তো সে কারণে আর আলু রোগ আক্রান্ত হয় না। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি বলতে ভুলে গেছি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির আরেকটি সাধারণ নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। তো এটার সুবিধা, তামাক উদ্ভিদে এসিটাইল ট্রান্সফারেজ জিন ব্যবহার করে সিডোমোনাস সিরিনজি নামক একটি ব্যাকটেরিয়া প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। অর্থাৎ তামাক এই ব্যাকটেরিয়া দ্বারা বেশি আক্রান্ত হয়। তো এই এসিটাইল ট্রান্সফারেজ জিনটা তামাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে প্রবেশ করিয়ে এই সিডোমোনাস সিরিনজি প্রতিরোধ ব্যাকটেরিয়া সিডোমোনাস সিরিনজি নামক ব্যাকটেরিয়াটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। টমেটোতে এক ধরনের ভাইরাস থাকে, এই ভাইরাসটাকে বলা হয় মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস থেকে একটা কোড প্রোটিন পৃথক করা হয়। এই কোড প্রোটিনটা তামাক গাছে, টমেটো থেকে তামাক গাছে স্থানান্তর করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে তামাক গাছও টিএমবি বা টমেটো মোজাইক ভাইরাস দ্বারা টোবেকো মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এই টমেটো তখন এই তামাক গাছে আর টিএমবি ভাইরাস দ্বারা আক্রমণ হয় না এই কোড প্রোটিন জিনের প্রাপ্তির ফলে। এভাবে আরও কিছু উদ্ভিদ যেমন ভুট্টা, তুলা, সয়াবিন এইসব উদ্ভিদগুলোতে এই রোগ প্রতিরোধী ট্রান্সজেনিক জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এবার পতঙ্গ প্রতিরোধী জাত তৈরি। তো এক্ষেত্রে আমরা বিটি বেগুনের সাথে খুবই পরিচিত। বিটি বা এটা হচ্ছে এমন একটি বেগুন যেটাতে ব্যাসিলাস থুরিনজেনেসিস নামে একটি ব্যাকটেরিয়া আছে যেটা মাটিতে থাকে। এই ব্যাসিলাস থুরিনজেনেসিসে একটি বিটি নামক একটি জিন থাকে এবং এই জিনটি সাধারণত একটি প্রোটিন তৈরি করে, সেটাকে বলে ক্রিস্টাল প্রোটিন। এই প্রোটিনটি এই পতঙ্গ বেগুনেরকে যেসব পতঙ্গগুলো আক্রমণ করে সেই পতঙ্গগুলো প্রতিরোধী। অর্থাৎ এই প্রোটিন যদি বেগুনে তৈরি হয় তাহলে সেই বেগুনকে আক্রমণকারী পতঙ্গগুলো আর বেগুনকে আক্রমণ করতে পারে না। তো এই প্রাকৃতিকভাবে বেগুনে এই বিটি জিনটি থাকে না, তখন এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক ব্যাকটেরিয়া থেকে বিটি জিনটি বেগুনে স্থানান্তর করে পতঙ্গ প্রতিরোধী জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এই বিটি জিনটি আবার আরেকটি উদ্ভিদ ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক ব্যাকটেরিয়ায় যে জিনটি আছে সেটি তুলা গাছে স্থানান্তর করে তুলার পোকাগুলোও দমন করা সম্ভব হয়েছে। ফসলের গুণগত মান উন্নয়ন। তো এই ফসলের গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এর একটি সুন্দর উদাহরণ হচ্ছে গোল্ডেন রাইস, বা এটাকে সুপার রাইসও বলা হয়। আমরা যে ভাত যেরকম চাল খেয়ে থাকি সেটা সাধারণত সাদা, সেখানে স্টার্চ আছে, সামান্য কিছু খনিজ উপাদান থাকলেও অন্যান্য পুষ্টি উপাদান তেমন থাকে না। তো এবং আমাদের প্রধান খাদ্য ভাত, এবং আমাদের দেশের একটি প্রধান সমস্যা হচ্ছে শিশুদের ভিটামিন এ এর অভাব, যে কারণে রাতকানা রোগ হয়, এবং গর্ভবতী মহিলাদের আয়রনের অভাব হয়, বা গর্ভবতী হোক বা সাধারণ মহিলাদের শরীরে আয়রনের খুব অভাব হয় বিভিন্ন প্রাকৃতিক কারণে। তো এই আয়রনের অভাব এবং ভিটামিন এর অভাব দূর করার জন্য একটা জাতের ধান উদ্ভাবন করা হয়েছে। সেই জাতের ধানের মধ্যে সাধারণত ড্যাফোডিল নামক একটি উদ্ভিদ থেকে
বিটা ক্যারোটিন তৈরির জিন স্থানান্তর করা হয়েছে এবং আরেকটি লৌহ তৈরি করার জিন, এই ড্যাফোডিল উদ্ভিদ থেকে এটা বিটা ক্যারোটিন এবং লৌহ তৈরি করার বা আয়রন তৈরি করার জিনটি এই ধানে স্থানান্তর করে এইরকম গোল্ডেন রাইস উদ্ভাবন করা হয়েছে এবং এটি বর্তমানে চাষ শুরু হয়েছে এবং এটি বাজারেও পাওয়া যায়। তো এতে আমাদের প্রধান খাদ্য এই গোল্ডেন রাইস খেলে শিশুদের রাতকানা রোগ বা মহিলারা আয়রনের অভাবজনিত কোনো রোগে আক্রান্ত হবে না। তো এটা গেল গোল্ডেন রাইস। আরেকটা উদাহরণ হচ্ছে সূর্যমুখীর মধ্যে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী একটি জিন আছে। এই সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিনটি সূর্যমুখী থেকে ক্লোভার ঘাস, যেটি মূলত ভেড়ার খাদ্য, এই ভেড়ার ক্লোভার ঘাসে স্থানান্তর করে যে ট্রানজানিক ক্লোভার ঘাস তৈরি করা হয়েছে বা ক্লোভার ঘাস, এই ঘাসটি যখন ভেড়া খাবে তো ভেড়া থেকে সাধারণত মাংসর পাশাপাশি লোমও সংগ্রহ করা হয়, যেটা পরবর্তীতে বিভিন্ন বস্ত্র তৈরি কাজে ব্যবহৃত হয়। তো এই ভেড়ার লোমের গুণগত মান উন্নয়নের জন্য এই ট্রানজানিক ক্লোভার ঘাস ব্যবহার করা হয়। অর্থাৎ এই ট্রানজানিক ক্লোভার ঘাসটা খেলে, অর্থাৎ যে ক্লোভার ঘাসের মধ্যে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টি থাকে, সেই সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী ক্লোভার ঘাস খেলে ভেড়ার লোমগুলো খুব উন্নত মানের হয়। আরেকটি উদাহরণ হচ্ছে আলুর মধ্যে একটা ব্যাকটেরিয়া থেকে একটা জিন আহরণ করা, সেটার নাম হচ্ছে গ্লুকোজ পাইরোফসফোরাইলেজ জিন। গ্লুকোজ পাইরোফসফোরাইলেজ জিন ব্যাকটেরিয়া থেকে আলুতে স্থানান্তর করে আলুতে স্টার্চের হার 20 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তাহলে এটা এখানে সবচেয়ে বড় আলু এবং এটার মধ্যে অনেক বেশি পরিমাণে স্টার্চ রয়েছে এবং এটাই হচ্ছে এই ট্রানজেনিক আলু বা জেনেটিক্যালি মডিফাইড আলু। তো এভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ট্রানজেনিক আলু উদ্ভাবন করে ফসলের গুণগত মান উন্নয়ন করা সম্ভব হয়েছে। আমরা হারবিসাইড অর্থাৎ আগাছা, ফসলের মাঠে আগাছা আমাদের একটি প্রধান সমস্যা। এই আগাছা দমনের জন্য আমরা সাধারণত জমিতে হারবিসাইড নামে এক ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে থাকি। তো এতে অসুবিধা যেটা হয়, আগাছা মরলেও আমাদের জমিতে যে মাটি থাকে মাটির ক্ষতি হয়, বা পানি থাকলে পানি এবং পানিতে যেসব অন্যান্য উপকারী জীবগুলো থাকে সেগুলো মারা যায়। তো এই জন্য যদি এমন জীব, এমন জাত উদ্ভাবন করা যায়, সেই জাতগুলো যে জমিতে জন্মাবে সেখানে কোনো আগাছা জন্মাবে না, তাহলে এই আর সেখানে আলাদাভাবে হারবিসাইড প্রয়োগ করতে হবে না। তো এরকম স্ট্রেপ্টোমাইসিস হাইগ্রোস্কোপিকাস নামক একটা অণুজীব থেকে বার নামক একটি জিন সরিষা ও আলু গাছে স্থানান্তর করা হয় এবং এই বার জিনটা সরিষা ও আলু খেতে কোনো আগাছা জন্মাতে দেয় না, যে কারণে আর কোনো হারবিসাইডও প্রয়োগ করতে হয় না। আর অন্যান্য ফসলের মধ্যে তুলার, টমেটো, বিট, সয়াবিন এগুলোরও হারবিসাইড প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। আর বীজবিহীন ফল, জাপানে সাধারণত বীজবিহীন তরমুজ উদ্ভাবন করা হয়েছে। অন্যান্য দেশেও বীজবিহীন ফল এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করার চেষ্টা চলছে। আমরা উদ্ভিদ প্রজনন অধ্যায়ে পার্থেনোকার্পির মাধ্যমে বীজহীন ফল অর্থাৎ হরমোন ছিটিয়ে বীজহীন ফল সৃষ্টি করার কথা দেখেছি, কিন্তু এখানে কোনো হরমোন প্রয়োগ ছাড়া নতুন জাত অর্থাৎ বীজ প্রাকৃতিকভাবেই এরা বীজ তৈরি করবে না, এরকম
ফল সাধারণত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করা সম্ভব হয়েছে। আরেকটি উপকারী দিক হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির নন লিগিউম ফসলে নাইট্রোজেন সংবধন, অর্থাৎ কিছু উদ্ভিদ আছে যেগুলোকে শিম জাতীয় উদ্ভিদ বলে। এই শিম জাতীয় উদ্ভিদের মূলে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, সেগুলোকে বলা হয় লিগিউম ব্যাকটেরিয়া। এই লিগিউম ব্যাকটেরিয়াগুলো সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন নিজের মধ্যে নিতে পারে, এবং এই যেহেতু এগুলো উদ্ভিদের মূলে বসবাস করে, তখন এদের থেকে নাইট্রোজেনটা ওই উদ্ভিদ নিতে পারে, এতে উপকৃত হয়। কিন্তু এখন এই নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াগুলোতে এক ধরনের জিন থাকে। এই নিপ নামক জিনের কারণে এরা সরাসরি বায়ু থেকে এই নাইট্রোজেনটা সংবন্ধন করতে পারে। তো যেসব উদ্ভিদ আছে নন লিগিউম, অর্থাৎ যেসব উদ্ভিদের মূলে এইসব নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াগুলো জন্মায় না, তো সেসব উদ্ভিদে নাইট্রোজেন কিভাবে পাওয়া যাবে? তো সেসব উদ্ভিদে নাইট্রোজেন পাওয়ার জন্য সেসব উদ্ভিদে যদি এই ব্যাকটেরিয়া থেকে নিপ জিনটি স্থানান্তর করা যায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, তাহলে সেসব উদ্ভিদও সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারবে। তখন নাইট্রোজেন সার আলাদাভাবে ইউরিয়া হিসেবে প্রয়োগ করা প্রয়োজন হবে না, এতে পরিবেশেরও অনেক সুরক্ষা হবে। তো এইভাবে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে নাইট্রোজেন সংবন্ধনকারী নিপ জিন নন লিগিউম উদ্ভিদে স্থানান্তর করে নন লিগিউম উদ্ভিদগুলোতে নাইট্রোজেন সংবন্ধন সম্ভব হয়েছে। পীড়ন প্রতিরোধী জাত উদ্ভাবন, পীড়ন বা স্ট্রেস আমরা যেটাকে বলি, তাপ, লবণ, ঠান্ডা, ভারী ধাতু, ফাইটোহরমোন ইত্যাদি পীড়ন সহনশীল বিভিন্ন জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। এবার আসি আমরা চিকিৎসা ও ওষুধ শিল্পে। আমরা শুরুই করেছিলাম একটা চিকিৎসা বা ওষুধে ইনসুলিন তৈরিতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার নিয়ে। তো এই কৃষি ক্ষেত্রের পাশাপাশি চিকিৎসা ও ওষুধ শিল্পে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। তো আমরা কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে ইনসুলিন তৈরি করা হয় সেটা আগেই আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে কিছু প্রাসঙ্গিক তথ্য দিয়ে নিই। সেটা হচ্ছে এই জিনোনটেক কোম্পানি প্রথম ইনসুলিন তৈরি করে 1982 সালে। আর ইনসুলিন তৈরির জন্য সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়াকে কাজে লাগানো হয়। আরেক ধরনের বৃদ্ধি হরমোন আছে সোমাটোট্রপিন। এই সোমাটোট্রপিন নামক বৃদ্ধি হরমোনের অভাবে মানুষ বামনত্ব রোগে আক্রান্ত হয়, অর্থাৎ লম্বা হয় না। তো এই সোমাটোট্রপিন বৃদ্ধি হরমোনটি এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। ইন্টারফেরন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোটিন। এটি মানবদেহে তৈরি হয় এবং এটি একটি প্রতিরক্ষামূলক প্রোটিন। এটি অধিকাংশ মানুষের কোষ থেকে নির্গত, এবং কোষের মধ্যে কোনো ভাইরাস বা অন্য কোনো ফরেন বডি অনুপ্রবেশ করলে সেগুলোকে প্রতিরোধ করে। এছাড়া ক্যান্সার প্রতিরোধে এই ইন্টারফেরন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ইন্টারফেরনের আরেকটা গুরুত্ব হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউন সিস্টেম হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে, রক্তের শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি করে। আর লোহিত কণিকা যেটা এটা লোহিত কণিকাটা ইন্টারফেরনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো ইন্টারফেরন এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইন্টারফেরন তৈরি করা হয়। ইন্টারফেরনটা তৈরির ক্ষেত্রে সাধারণত তৈরিকারী জিনটি ইকোলাই এবং ইস্টে স্থানান্তর করে ইন্টারফেরন ব্যাপকভাবে তৈরি করা সম্ভব হয়েছে। সাধারণত একটি ইকোলাই থেকে 5 লাখ অণু ইন্টারফেরন, একটি ইস্ট কোষ থেকে 10 লাখ অণু ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে ইরিথ্রোপোয়েটিন।
এই ইরিথ্রোপয়েটিন মানুষের হার্টের মজ্জায় প্রবেশ করে প্রচুর লোহিত কণিকা তৈরি করে, আর কিডনির ক্ষমতার হ্রাস পেলে অনেক সময় ডায়ালাইসিস করার সময় প্রচুর লোহিত কণিকা দেহ থেকে চলে যায়। এই জন্য কিডনি রোগীদের রক্তাল্পতা দূর করার জন্য এই ইরিথ্রোপয়েটিনটা ব্যবহার করা হয়, এবং এটা যেহেতু ব্যাপক পরিমাণ দরকার হয়, সে কারণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইকোলাইকে ব্যবহার করে ইপিও বা ইরিথ্রোপয়েটিন তৈরি করা হয় এবং সেটা মানুষের দেহে ইনজেকশন আকারে প্রয়োগ করা হয়। টিকা উৎপাদনের ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। টিকার সম্পর্কে শুধু এটুকু বলা যায়, টিকা হচ্ছে যে রোগটি সৃষ্টি করবে, যে জীবাণুটি যে রোগ সৃষ্টি করবে, সেই জীবাণুটিকে সাধারণত অর্ধমৃত, মৃত বা জীবিত অবস্থায় মানুষের দেহে যদি প্রবেশ করানো হয় আগে থেকে, তাহলে ওই জীবাণুর রেসপন্সে মানুষের দেহ থেকে অ্যান্টিবডি তৈরি হবে। পরবর্তীতে যখন প্রাকৃতিকভাবে ওই জীবাণুটি মানুষকে আক্রমণ করবে, তখন আগে থেকে তৈরি হয়ে থাকা অ্যান্টিবডিটি ওই জীবাণুটিকে ধ্বংস করে ফেলবে। তো এটা হচ্ছে সনাতন টিকা পদ্ধতি, কিন্তু এতে সনাতন টিকা পদ্ধতিতে পুরো জীবাণুটি মানুষের শরীরে প্রবেশ করানোর ফলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তখন বিজ্ঞানীরা সাধারণত ওই জীবাণুটি মানবদেহে প্রবেশ করার পর যে প্রোটিনটি তৈরি করে দেহকে রোগাক্রান্ত করে, ওই প্রোটিন তৈরির জিনটি চিহ্নিত করা হয় এবং সেটি শুধুমাত্র বাইরে মানবদেহের বাইরে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে সেই জিনটি তৈরি করা হয় এবং সেই জীবাণুটিকে ধ্বংস করার জন্য যে অ্যান্টিবডির প্রয়োজন হয়, সেই অ্যান্টিবডি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি করে টিকা আকারে ইনজেকশন আকারে মানুষের শরীরে প্রয়োগ করা হয়। তো এইভাবে হেপাটাইটিস, ম্যালেরিয়া, পোলিও, যক্ষ্মা, হাম বিভিন্ন রকমের রোগে টিকা উদ্ভাবন করা সম্ভব হয়েছে। আমাদের কিছু বংশগত রোগ আছে, যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। এইসব রোগের রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে, এবং এটা বিভিন্ন রকমের রোগ এখানে বলা হচ্ছে। গর্ভাবস্থায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করলে ফেনিলকেটোনুরিয়া নামক বংশগত রোগটি দূর করা যায়। অ্যান্টিবায়োটিক তৈরির ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। আরেকটি ব্যবহার হচ্ছে এনজাইম প্রযুক্তির ক্ষেত্রে। সাধারণত এনজাইম এটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এনজাইম এক ধরনের প্রোটিন। এই এনজাইম সাধারণত বিভিন্ন চিকিৎসা শিল্পে, ওষুধ শিল্পে যেমন প্রয়োজন হয়, তেমনি খাদ্য শিল্পেও প্রয়োজন হয়। তো এনজাইম তৈরির জন্য সাধারণত এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়। আরেকটি প্রযুক্তি হচ্ছে শিল্পজাত খাদ্য উৎপাদনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার। শিল্পজাত খাদ্যের মধ্যে একটি হচ্ছে থোমোটিন। থোমোটিন একটি প্রোটিন। এটি সাধারণত চিনির চেয়ে অনেক বেশি গুণ মিষ্টি, এবং এটি সাধারণত পশ্চিম আফ্রিকার একটি উদ্ভিদে সাধারণত এটি পাওয়া যায়, কিন্তু খুবই নগণ্য পরিমাণ। তখনও ওই উদ্ভিদ থেকে এই থোমোটিন তৈরিকারী জিনটি আলাদা করে কৃত্রিমভাবে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে প্রচুর পরিমাণে থোমোটিন তৈরি করা হয়, যেটা পরবর্তীতে আমরা চিনির পরিবর্তে ব্যবহার করতে সক্ষম হব। আরেক ধরনের এনজাইম হচ্ছে বা প্রোটিন হচ্ছে কাইমোসিন। এটি সাধারণত দুধকে জমিয়ে পনিরে রূপান্তর করে এবং এটা দ্রুত গতিতে করে, এবং এই কাইমোসিন তৈরিকারী জিনটি আরেকটি ব্যাকটেরিয়ার সাথে ক্লোন করে সাধারণত সেই ব্যাকটেরিয়ার মধ্যে এই কাইমোসিন প্রোটিনটি তৈরি করা হয় এবং পনির শিল্পে এটাকে ব্যবহার করা হয়। এই হচ্ছে এনজাইম এবং প্রযুক্তি এবং শিল্পজাত খাদ্য উৎপাদনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার। আরেকটি হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার।
আর পরিবেশের মধ্যে একটি হচ্ছে শিল্প বর্জ্য। শিল্প বর্জ্যের মধ্যে বেশিরভাগ শিল্প বর্জ্য যেসব রাসায়নিক শিল্প থেকে যেসব রাসায়নিক নির্গত সেগুলো সাধারণত পচনশীল না। সেগুলো অনেকগুলো যে ধোঁয়াগুলো বেরোয় সেগুলো পরিবেশকে দূষিত করে। আবার বিভিন্ন যে বর্জ্যগুলো আছে সে বর্জ্যগুলো পচনশীল না। তো সেই বর্জ্যগুলোকে পচনশীল করার জন্য, মাটির সাথে মিশিয়ে ফেলার জন্য এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কিছু বিশেষ ধরনের ট্রানজেনিক ব্যাকটেরিয়া, ট্রানজেনিক ছত্রাক তৈরি করা হয়েছে এবং সেই সাথে সিঙ্গেল সেল প্রোটিন যে তৈরি করা সম্ভব হয়েছে, যেগুলো সাধারণত অণুজীবের সাহায্যে জৈব বর্জ্যকে, যেগুলো সাধারণত পচনশীল করে মাটির সাথে মিশিয়ে দেয়। এই হচ্ছে শিল্প বর্জ্য ব্যবস্থাপনা। এছাড়া আরেকটি হচ্ছে সাগরে তেল নির্গমন। অনেক সময় জাহাজ দুর্ঘটনায়, তেলবাহী জাহাজ দুর্ঘটনার কারণে সাগরে প্রচুর পরিমাণে তেল ছড়িয়ে পড়ে। তখন এই সাগরের জলজ পরিবেশ এবং এর প্রাণীগুলো মারা যায়। তখন এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যাকটেরিয়া উদ্ভাবন করা হয়েছে, যেগুলোকে সুপার বাগ বলা হয়। এবং এই সুপার বাগ ছাড়াও আরও কিছু অণুজীব, যেমন নোকার্ডিয়া, কিছু ইস্ট এবং মোল জাতীয় কিছু ছত্রাক উদ্ভাবন করা সম্ভব হয়েছে, যেগুলো তেলের হাইড্রোকার্বনকে ভেঙে দিতে পারে এবং তেলকে, পানিকে এই তেলের বিষাক্ততা থেকে রক্ষা করতে পারে। এভাবে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রেও জৈব প্রযুক্তি তথা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বিস্তারিত। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব। তো আজকে এই পর্যন্তই থাক। পয়ঃবর্জ্য নিষ্কাশনেও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। আমরা এটা নিয়ে ক্লাসটি অনেক বড় হয়ে গিয়েছে। আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো।